আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবে রাষ্ট্র। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে 5 দলীয় নেতাদের আবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। নদ নদী পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের, 6 মাসের মধ্যে দিতে হবে দখল মুক্ত করার পরিকল্পনা। জাপানি 2 শিশু থাকবে বাবার হেফাজতে, মা দেখা করতে পারবেন বছরে 3 বার। শেষ টি-20তে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ, হোয়াইট ওয়াশের লক্ষ্য পাকিস্তানের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: হারিয়ে যাচ্ছে ভৈরব মজুমদারের 300 বছর বয়সী দৃষ্টিনন্দন বাড়ি, সংরক্ষণের দাবি নাগরিক সমাজের। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে বঙ্গবন্ধু দেয়া পররাষ্ট্রনীতিকে মূল মন্ত্র হিসাবে সরকার মেনে চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, রাষ্ট্র তাদের সম্মান নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সশস্ত্র বাহিনী দিবসে গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সংবর্ধনায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে স্মরণ করিয়ে দেন সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি অনুসরণ করেই আমরা কাজ করে যাচ্ছি, যার ফলে আজকে সমগ্র বিশ্বের সকলের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আপনারা যেন শৃঙ্খলা পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। বৈঠকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সহ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বিষয়ক আলাপ হয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্ধারিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দেবে রাষ্ট্র। একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার যে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ, তা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সরকার প্রধান। আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 1971 সালে আজকের দিনে পাকিস্তানিদের বিরুদ্ধে 3 বাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে গঠিত হয় সশস্ত্র বাহিনী। একের পর এক আক্রমণে দুর্বল হয়ে পড়ে হানাদাররা। বিজয়ের পথে অগ্রসর হয় বাংলাদেশ। আর স্বাধীন দেশে উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সশস্ত্র বাহিনী। দীপু শিকদারের রিপোর্ট। আমরা যখন মরতে শিখেছি,
তখন কেউ আমাদের দবাতে পারবে না। ৭১-এর ৭ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জাতির পিতার ঘোষণার পর হানাদারদের আক্রমণের জবাব দিতে থাকে মুক্তিকামী বাঙালি। ২১ নভেম্বর সেনা, নৌ আর বিমান বাহিনী সমন্বিতভাবে আক্রমণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর। মহান মুক্তিযুদ্ধের এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এটাই সিদ্ধান্ত ছিল দুটো ফোর্স থাকবে, একটা পাকিস্তানি ফোর্স, একটা থাকবে অ্যালাইড ফোর্সেস, মিত্র বাহিনী। এই সঠিক সিদ্ধান্ত ছিল ২১শে নভেম্বর, তার জন্য আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিল। পাক বাহিনীর শোষণের মাত্রা ছাড়িয়েছে ঠিক তখন ভারতে শুরু হয় বিমান প্রশিক্ষণ। ভারত সরকারের দেয়া বিমান পরে হেলিকপ্টার দিয়ে সফল আক্রমণ চালানো হয় পাক বাহিনীর দখলে থাকা বেশ কিছু স্থাপনায়। অক্টোবরের 3rd উইকের ভিতরে আমাদের প্রশিক্ষণ শেষ হলো। আমরা ঢাকায় গন্দাইলে এভিয়েশন ফিউল ডাম্প আমরা আক্রমণ করি, আর ওই ওয়াটার প্লেনটি চিটাগং চলে যায়। ওরাও আক্রমণ করে ওই চিটাগংয়ের ফিউল ডাম্পগুলো ধ্বংস করে দেয়। দেশের কঠিন সময়ে সুদূর ফ্রান্স থেকে পালিয়ে এসে সদল বলে নৌ কমান্ডো বাহিনী গঠন করেন বীর মুক্তিযোদ্ধা A.W. চৌধুরী। নেতৃত্ব দেন অপারেশন জ্যাকপটের। মেরুদণ্ড ভেঙে দেন পাক বাহিনীর। পেটের উপরে মাইন বেঁধে 11টা জাহাজ অ্যাটাক করলাম 33 জন নেভাল কমান্ডোকে দিয়ে। বাকি আমরা শোরে তাদেরকে রেখে দিলাম যে আমাদের সেফটি কাভারেজের জন্য। পরের দিন সকালে 11টা জাহাজের মধ্যে 9টি জাহাজ আমরা উড়িয়ে দেই। মহান স্বাধীনতার সোনালী অর্জন ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আইনে না থাকলেও আবেদনটি পাঠানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে কল্যাণ পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে 5 দলের শীর্ষ নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তারা জানান খালেদা জিয়া খুবই অসুস্থ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ব্যক্তিগতভাবে আবেদন, তিনি অনুমতি দিলে হয় সরকার বন্দোবস্ত করে পাঠাবে, অথবা পরিবার বন্দোবস্ত করে পাঠাবে, অথবা দল বন্দোবস্ত করে পাঠাবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আর আন্দোলনের হুমকির বিষয়ে তিনি বলেন, তারা যদি জানমাল বিনষ্টের চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। তারা একটি পত্র আমার কাছে দিয়ে গিয়েছেন, এটা আমি যথাযথভাবে যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। তারা যদি ওই জায়গাটাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন কিংবা জানমালের বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির উদ্দেশ্য আসলে বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়। বিএনপি চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাক, তাহলে ওনারা সবসময় বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। তথ্যমন্ত্রী আরো বলেন, বিদেশ থেকে চিকিৎসক এনে তারা খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারেন। কথায় কথায় বিদেশ পাঠানো। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের নদ নদী পূর্ণাঙ্গ তালিকা দাখিলে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি প্রত্যেক বিভাগ ওয়ারি দখল মুক্ত করার পরিকল্পনাও 6 মাসের মধ্যে জমা দিতে হবে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। শাকির আরজু রিপোর্ট। কোথাও দখলের কবলে হারাতে বসেছে নদীর চেনা রূপ, কোথাও বা দূষণে কালো কুচকুচে পানি। নদীকে জীবন্ত সত্তা ঘোষণা দিয়ে নদী দখল ও দূষণ রোধে উচ্চ আদালত থেকে আদেশ এসেছে বারবার। নদী বাঁচাতে কখনো ব্যক্তি, কখনো বা এগিয়ে এসেছে নানা প্রতিষ্ঠান। ঢাকার নদ নদীগুলো 50 ভাগ দখল মুক্ত করা হয়েছে, কিন্তু বরিশালে মাত্র 7 ভাগ হয়েছে।
তো অন্যান্য জায়গায় দখলদাররা কিন্তু বেশ জেকে বসেছে এবং নানান রকম ল্যান্ড রেকর্ডিং ট্যাম্পারিং করে ওরা ওদের দখলকে লিগ্যালাইজ করছে। এত কিছুর পরও রক্ষা করা যাচ্ছে না নদীকে। এই প্রেক্ষিতে নদী দখলমুক্ত করার সামগ্রিক কর্মপরিকল্পনা চেয়ে রিটের আদেশ দেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন যে নদীর সম্পূর্ণ একটা তালিকা প্রস্তুত করে আদালতে জমা দিতে। 2 নম্বর হচ্ছে নদী রক্ষা কমিশন যে 56,000 দখলদারদের তালিকা করেছে তা বাদেও বিভিন্ন পত্রপত্রিকায় নদীর দখলের যে চিত্র এসেছে সবগুলো বিবেচনায় নিয়ে প্রত্যেকটা বিভাগ ওয়ারি একটা করে নদীকে দখলমুক্ত করার পরিকল্পনা আদালতে জমা দিতে। দেশে মোট কত নদী আছে তার ভিন্ন রকম সংখ্যা পাওয়া যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে মোট 405টি আর নদী রক্ষা কমিশন বলছে 770টি। গবেষকরা বলছেন 1182টি নদী আছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জাপানি সেই 2 শিশু বাবার কাছেই থাকবে। মা বছরে 3 বার বাংলাদেশে এসে 10 দিন করে তাদের কাছে থাকতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্তানদের সাথে কথাও বলতে পারবেন মা। মামলাটি চলমান রেখে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। শাকেরা আরজুর আরেকটি রিপোর্ট। একসাথে থাকার বিষয়ে বাবা ও মায়ের মধ্যে সমঝোতা হয়নি। দুজনের বসবাসও 2 দেশে, তাই যে কোনো একজনের জিম্মায় দিতে হবে জাপানি সেই 2 শিশুকে। এমন বাস্তবতায় শিশু দুটির সাথেই 3 দফা কথা বলেন আদালত। সব দিক বিবেচনা করে গোটা ঘটনা প্রবাহকে হৃদয় বিদারক বলেছেন হাইকোর্ট। হারি জিতি যেই জিতুক বা যেই হারুক, কিন্তু বাচ্চারা ভিকটিম হবেন, কারণ পৃথিবীর নিয়মিত একটা বাচ্চার বাবা থাকবে, মা থাকবে। জাপানি নাগরিক নাকানো এরিকো তার সুবিধাজনক সময়ে বছরে 3 বার 10 দিন করে শিশুদের সাথে থাকার সুযোগ পাবেন। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে। আমরা আরেকটা মামলা করেছিলাম হেভিয়াস কর্পাস, 3য় বাচ্চা মেয়েটার জন্য, কন্যা সন্তানের জন্য, কিন্তু এই মামলাটা খারিজ করে দিয়েছে। এই 3 বারের ওই জাপানি মায়ের বাংলাদেশে আসা যাওয়ার খরচ শিশুদের বাবাকে বহন করতে বলা হয়েছে। তবে এর চেয়ে বেশিবার আসলে সে খরচ মাকেই বহন করতে হবে। এছাড়াও মাসের ছুটির দিনে 2 বার ভিডিও কনফারেন্সে মায়ের সাথে শিশুদের কথা বলিয়ে দিতে বাবার প্রতি হাইকোর্টের নির্দেশ। এরিকর করা মামলাটি এখানে পেন্ডিং থাকবে। এই পেন্ডিং অবস্থায় উভয় পক্ষ এই আদেশ সংক্রান্ত কোনো বিষয়ে যদি আদালতকে অবহিত করতে চান তাহলে অবহিত করতে পারবেন সুবিধা অসুবিধার বিষয়ে। এই জন্য যে আদেশটি হয়েছে এই আদেশটির পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমরা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আর এই রিটকে কেন্দ্র করে বাংলাদেশে থাকার খরচ বাবদ জাপানি মাকে 10 লাখ টাকা খরচ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে এই শিশুদের বিষয়ে 3 মাস পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব বিদেশি চ্যানেলের, আবারও বললেন তথ্যমন্ত্রী। অ্যাডকোকে সজাগ থাকার আহ্বান। উচ্চ প্রবৃদ্ধির সুফল নিয়ে আলোচকদের অভিযোগ ভিত্তিহীন, নিজস্ব বিনিয়োগ মডেল তৈরি করছে বাংলাদেশ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান বা ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব বিদেশি চ্যানেলের। দেশের কেউ যাতে তা নিজ কাঁধে তুলে না নেয় সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ব টেলিভিশন দিবসে অ্যাডকো নেতাদের সাথে আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মিনালা দিবা। বাধা ছিল অনেক, তারপরও ক্লিন ফিড বাস্তবায়নে সফল সরকার। এবার টেলিভিশন শিল্পের আয় বাড়াতে তারহীন ডিটিএইচ কার্যকর করতে চলছে তৎপরতা। এসবই আলোচিত হল টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর আলোচনায়। গণমাধ্যমের বিভিন্ন সংকট উত্তরণের কৌশল নিয়ে এ সময় কথা বলেন বিশিষ্টজনেরা। জাতীয় শুদ্ধাচার কৌশল আমার মনে হয় আপনাদেরও এখন গ্রহণ করা দরকার। প্রশিক্ষণ ছাড়া কোনো গণমাধ্যমই সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে না। আলোচনা হয় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশেষ অবদান বিষয়ে। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ বা আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে আজকের যে আমাদের গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন, তার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে দেখছি।
আর টেলিভিশন মালিকরা এ শিল্পের বিকাশে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপিটিভিগুলোকে। আজকে আমরা সমস্ত টেলিভিশন এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু আমরা অপারেট করছি। আমরা আশা করছি যে সরকার অনুমোদনহীন অনিবন্ধিত আইপিটিভি বন্ধ করবে। আমাদের টেলিভিশনকে পে চ্যানেলে যাতে আমরা পরিণত করতে পারি, টেলিভিশনের আজকে যে সংকট, এই সংকট থেকে বাঁচতে পারবো। সেট টপ বক্সের দাম যুক্তিসঙ্গত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিদেশি বিজ্ঞাপন সেটিকে আবার ডাবিং করে এখানে প্রচার করা, সেটিও আমরা বন্ধ করার জন্য আমরা মন্ত্রণালয়ে আলোচনা করেছি। জনগণের উপর যাতে কোনোভাবেই অযাচিতভাবে বেশি টাকার সেট টপ বক্স বিক্রি করা না হয়, সেটা আমরা মনিটর করব। সম্প্রচার আইনের খসড়ার কাজ অনেকটা এগিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর আগেই হচ্ছে গণমাধ্যম কর্মী আইন। সহসা পার্লামেন্টে এটি পৌঁছাতে পারবে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। উচ্চ প্রবৃদ্ধির সুফল অনেকেই সকলেই সমানভাবে পাচ্ছে না। সমালোচকদের এমন অভিযোগ ভিত্তিহীন বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানালেন, বাংলাদেশ তার নিজস্ব মডেলের বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে। মেহেদী হাসানের রিপোর্ট। সমৃদ্ধির অগ্রযাত্রা শীর্ষক ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর এই আলোচনা সভা। বিদেশি বিনিয়োগকারী, বিভিন্ন দেশের কূটনৈতিক সহ এতে অংশ নেন দেশের ব্যবসায়ী নেতা ও সরকারের মন্ত্রী উপদেষ্টারা। এ সময় বিনিয়োগের পরিবেশ, অর্থনীতির সম্ভাব্য ভবিষ্যৎ ও করণীয় নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী ও কূটনীতিকরা। গেল এক দশকে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি হলেও তা অন্তর্ভুক্তিমূলক নয়, সমালোচকদের এমন অভিযোগের জবাব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। I am a member of parliament and I keep going back to my constituency, and every time I go there I find that there has been a change. So initially when we used to go, I used to see that at the union level we have Chinese restaurant. That shows that the purchasing power has gone down to the village level. And the last time I went there, I was very surprised to see that at the village level there are pet shops. এদিকে পরিকল্পনা মন্ত্রী জানান, বাংলাদেশ তার মতো করে বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ নিশ্চিত করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতারও প্রমাণ দিচ্ছে। We listen, we respect, we hear, but at the end of the day we sit down, cool our heads and do it in our own way, being very practical. We would like to do well, but we would like to do it our way. বিনিয়োগ আকর্ষণে আইন ও কর কাঠামোতে আরও কিছু সংস্কারের সুযোগ আছে বলে মনে করেন বক্তারা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-20 ম্যাচে পাকিস্তান দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দুপুরে সচিবালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে গ্যালারিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে দেশটির পতাকা উড়ান বেশ কয়েকজন দর্শক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এই সমর্থন নানা আলোচনার সমালোচনার জন্ম দেয়। মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের দৃষ্টিতে এসেছে। একটা টিমকে যে সাপোর্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের সাথে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারোর কাছে এটা শোভনীয় মনে হবে না। আমরা নিশ্চিত দৃষ্টিতে যেহেতু আসছে, এটা সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই দেখবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক প্রশাসন রাশেদুল হাসানের অসৌজন্যমূলক আচরণ এবং কার্যক্রম ব্যাহত করার প্রতিদান জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে তার প্রত্যাহারের দাবি জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী সংযুক্ত কল্যাণ পরিষদ। তাদের অভিযোগ, রাশেদুল হাসান যোগদানের পর থেকে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে প্রতিনিয়ত অসৌজন্যমূলক আচরণ করছেন, এমনকি অধিদপ্তরের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা তৈরি করছেন। সম্প্রতি একটি প্রকল্প পরিদর্শন ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় প্রতিনিধি দলের সঙ্গে তার দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসে। অবিলম্বে তাকে প্রত্যাহার করা না হলে কর্মবিরতির হুমকি দেন আন্দোলনকারীরা। কালকে থেকে জেলা উপজেলা পর্যায়ে আমাদের সেই কর্মবিরতি সহ আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।
এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ভাটির বাঘ খ্যাত শমশের গাজীর পাশে দাঁড়িয়েছিলেন জমিদার ভৈরব মজুমদার। পলাশী যুদ্ধের সময় বিষ প্রয়োগে হত্যার শিকার হন তিনি। তাঁর রেখে যাওয়া প্রায় ৩০০ বছর বয়সী দৃষ্টিনন্দন বাড়িটি সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বাড়িটির বয়স ২৭৩ বছর। ১৭৪৮ সালে কুমিল্লার ১৪ গ্রামে এটি তৈরি করেন তৎকালীন জমিদার ভৈরব মজুমদার। দোতলা ভবনটির দেয়াল ও ছাদে জন্মেছে বট, পাকুড় সহ নানা ধরনের গাছ ও গুল্মলতা। দরজা জানালা ভেঙে গেছে, খসে পড়ছে পলেস্তারা। কোনো রকমে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। স্থানীয়রা জানান, ভারতের উত্তরপ্রদেশ থেকে ১৬০০ শতাব্দীতে এ অঞ্চলে আসেন জমিদার ভৈরব মজুমদারের পূর্বপুরুষেরা। মালিক হন বিশাল এক মৌজার। ১৭৪০ সালের কথা। ত্রিপুরার মহারাজা কৃষ্ণমাণিক্যকে খাজনা দেয়া বন্ধ করেন পার্শ্ববর্তী জমিদার শমশের গাজী। এতে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে শমশের গাজীর পক্ষ নেন ভৈরব মজুমদার। পরাজিত হন মহারাজা। কিন্তু পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় আবারও ত্রিপুরার ক্ষমতায় আসেন কৃষ্ণমাণিক্য। বন্দী হন ভৈরব মজুমদার। পরে বিষ প্রয়োগে হত্যা করা হয় তাকে। তাঁর স্মৃতির সম্মানে তার বংশধররা ১৭৬০ সালে সেখানে নির্মাণ করেন দুটি সুউচ্চ মঠ, যা জীর্ণশীর্ণ হয়ে এখনো দৃশ্যমান। এই বাড়িটা ৩০০ বছর আগে ভৈরব রাজার বাড়ি। এখন মাঝে মধ্যে তাদের আত্মীয় স্বজন বংশ অনুক্রমে যারা আছে, কারো কাকা, কারো দাদা, কারো পিসা, এইভাবে আসা দেখা যায়। সরকার যদি এটাকে একটু পরিবর্তন করে তাহলে আমরা তা খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। আমাদের যে ঐতিহ্যগুলি রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেক এটাকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য আমার জোর দাবি থাকবে। বাড়িটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। এটির জাতীয়ভাবে এটির ঐতিহ্য মূল্য রয়েছে এবং এটি সংরক্ষণ করা উচিত। তাহলে সেক্ষেত্রে সেটি আমি সরকারের গোচরে আনব। ভৈরব মজুমদারের ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার বংশধররা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে হোম টেক্সটাইল শিল্প। সুতার আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি। ইউরোপে করোনার নতুন ঢেউয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। মডার্নার বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রে। আমন্ত্রণ আবারও রাত 11টার একুশে সংবাদে। প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে টেক্সটাইল ও হোম টেক্সটাইল শিল্প। উদ্যোক্তারা বলছেন, সুতা আমদানিতে শুল্ক হ্রাস বা প্রত্যাহার করলে এই খাতে আমদানি আয় আরও বাড়বে। তবে স্থানীয় স্পিনিং শিল্পের সুরক্ষায় সুতা বিদ্যমান শুল্ক বহাল রাখার পক্ষে বিটিএমএ। মেহেদী হাসানের রিপোর্ট। গেল অর্থবছরে প্রায় $1.5 বিলিয়ন ছুঁয়েছে দেশের হোম টেক্সটাইল ও টেরিটয়েল রপ্তানি আয়, যার মধ্যে হোম টেক্সটাইল থেকে আসে $1.13 বিলিয়ন। টেরিটয়েল পণ্য রপ্তানি হয়েছে $34.77 মিলিয়ন। তবে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে টেরিটয়েল খাতে রপ্তানি বেড়েছে 31.9% আর 16.52% প্রবৃদ্ধি হোম টেক্সটাইলে। উদ্যোক্তারা জানান, গত কয়েক মাসে এ খাতে নতুন 8টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান পেয়েছে বাংলাদেশ। আর এসব বিবেচনায় হোম টেক্সটাইলের বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অ্যাজ লং অ্যাজ আপনি টেকনিক্যালি বায়ারকে স্যাটিসফাই করতে পারেন, আপনি এই মেনটেন করতে পারবেন এই গ্রোথটা। और ग्रो করা और एक्सपोर्ट बढ़ाना একটু ডিফিকাল্ট। এদিকে বিশ্ববাজারে তুলার ব্যাপক মূল্যবৃদ্ধিতে স্থানীয় বাজারে বিভিন্ন কাউন্টের সুতার দাম বেড়েছে 50%-এর বেশি। অন্যদিকে প্রতিযোগী দেশ পাকিস্তান, ভারত ও চীনের আছে নিজস্ব তুলা। তাই হোম টেক্সটাইলের অগ্রগতি ধরে রাখতে সুতা আমদানিতে শুল্ক কমানোর দাবি এ খাতের উদ্যোক্তাদের। শুল্কমুক্ত আমরা বলবো না, আমাদেরকে সার্টেন একটা নাম ডিউটি দিয়ে আমাদেরকে সুতা আনতে দিক। আমরা কোনো বন্ড লাইসেন্স করব না, আমরা শুল্ক দিয়ে 3%, 4% শুল্ক দিয়ে অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দিয়ে আমরা সুতা আনতে চাই। তবে সুতায় বিদ্যমান 37% আমদানি শুল্ক প্রত্যাহার করলে দেশের স্পিনিং মিলগুলো হুমকির মুখে পড়বে বলে মনে করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। এই ডিমান্ডটুকু আছে বলে আমাদের দেশে নতুন
স্পিনিং আসতেছে, টেক্সটাইল আসতেছে, এখন আমাদের দেশে অর্ডার প্রচুর পরিমাণে আসতেছে। সুতরাং আমি মনে করি যে ওইটা তাদেরকে চাওয়া, ডিউটি উইথড্র করা, এটা কোনো সমীচিত হবে না। হোম টেক্সটাইলের বৈশ্বিক বাজার $104 বিলিয়ন, যার মাত্র 1% বাংলাদেশের দখলে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। মাগুরার মোহাম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া খালের উপর ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে 20 গ্রামের অন্তত 30,000 মানুষ। মাঝের অংশ ভেঙে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। মাগুরার প্রতিনিধি মাসুম বিল্লার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মধুমতি নবগঙ্গা সেচ প্রকল্পের আওতায় খনন করা খালের ওপর নির্মিত সেতু দিয়ে বড়রিয়া, মৌসা, নিখরহাটা, ছোট কলমাধারী, শ্রীপুর, গোপীনাথপুর সহ দুই পারের প্রায় 20 গ্রামে 30,000 মানুষের যাতায়াত। চলাচল করে অটোরিকশা, ভ্যান, সিএনজি, নসিমন মোটরসাইকেল। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে হচ্ছে তাদের। 1992 সালে নির্মিত সেতুটির মাঝের স্ল্যাব ও রেলিং 1.5 বছর ধরে ভাঙা। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে শিক্ষার্থী সহ এলাকাবাসীর। এই ভাঙা ব্রিজটার উপর দিয়ে খুব অসুবিধা হইতেছে। আমরা আসা করি, তা ব্রিজ ভেঙে গেছে, তা একটু কায়দা করতে পারে। প্রতিদিন স্কুলে যাই, ভয়ও লাগে, অ্যাক্সিডেন্ট হয়। ব্রিজটাতে এই কয়েকদিন আগেও একটা গাড়ি উল্টে একজন আহত হয়েছে, অনেক মালামালে ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা দ্রুত এই ব্রিজটা সংস্কারের কাজ শুরু করুক এবং ব্যবস্থা করুক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে এরই মধ্যে নকশা তৈরি করা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে কাজ শুরু হতে পারে। সাপোর্টিং ফর রোয়াল ব্রিজেস ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, ডিজাইন সেকশন আছে, আগামী মাসে একটা মনোনয়নপত্র আহ্বান করতে পারবো এবং এই বছরে কাজটা শেষ হবে বলে আমরা মনে করি। দ্রুততম সময়ে সেতুটি নতুন করে নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। গাজীপুর কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 380তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর JQM হাবিবুল্লাহ। অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাওলা বলেন, ইসলামী ব্যাংকে দেশের 28,000 গ্রামে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিনা জামানতে গ্রুপ ভিত্তিক বিনিয়োগ সেবা দিয়ে যাচ্ছে। মুজিববর্ষ ওয়ালচান ফেডারেশন কাপ তাইকান্ডো প্রতিযোগিতায় সিরাজগঞ্জ চ্যাম্পিয়ন। সিরাজগঞ্জ জেলা ফাইট ও পুমসে মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। এর মধ্যে 15টি স্বর্ণ, 13টি রৌপ্য, 7টি ব্রোঞ্জ পদক রয়েছে। আর গাজীপুর জেলা 6টি স্বর্ণ, 6টি রৌপ্য ও 9টি ব্রোঞ্জ পদকে মোট 21টি পদক নিয়ে রানার্স আপ হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার। চ্যাম্পিয়ন রানার্স আপ দলকে ট্রফি দেওয়ার পাশাপাশি প্রতিটি ওজন শ্রেণীতে বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবে রাষ্ট্র। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে 5 দলীয় নেতাদের আবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। নদ নদী পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টে, 6 মাসের মধ্যে দিতে হবে দখল মুক্ত করার পরিকল্পনা। জাপানি 2 শিশু থাকবে বাবার হেফাজতে, মা দেখা করতে পারবেন বছরে 3 বার। শেষ টি-20তে সান্ত্বনার জয় জয় বাংলাদেশ, হোয়াইট ওয়াশের লক্ষ্য পাকিস্তানের।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।